গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা ছেলেটা। আজ প্রথম পর্ব। রনির জন্য আরও একজন নতুন মাস্টার ঠিক করা হয়েছে। এই মাস্টার সাহেব প্রতি শুক্রবার আসবেন। সময় এখনও ঠিক করা হয়নি। সকালে আসতে পারেন, বিকেলেও আসতে পারেন। রনি লক্ষ্য করেছে বড় বড় দুঃসংবাদগুলি সে পায় নাস্তার টেবিলে। যেবার তাদের নেপাল বেড়াতে যাওয়া ঠিক হলো, রনি ব্যাগ গুছিয়ে পুরোপুরি তৈরি। স্কুলের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাদের বাসার ঠিকানা নিয়েছে, নেপাল থেকে ভিউ কার্ড পাঠাবে, তার ক্যামেরার জন্য 2টা ফিল্ম কিনেছে। সেবারও নাস্তার টেবিলে মা বললেন নেপাল যাওয়া হচ্ছে না, এবারে শীত খুব বেশি পড়েছে। রনি তখন মাত্র পাউরুটি মুখে দিয়েছে। তার এতই মন খারাপ হলো যে পাউরুটি গলায় আটকে খক খক করে কাশতে শুরু করল। মা রনির দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, ঠিকমতো খাও রনি, একটা আস্ত পাউরুটি মুখে দিয়ে ফেললে তো গলায় বাঁধবেই। বাবাও মুখের ওপর থেকে পত্রিকা নামিয়ে সরু চোখে তাকিয়ে রইলেন, যেন পাউরুটি গলায় বিঁধে যাওয়া বিরাট অপরাধ। অথচ অপরাধ তারাই করেছেন, বেড়াতে যাওয়া ঠিকঠাক করে হঠাৎ বাতিল করে দিয়েছেন। রনির ইচ্ছা করছে বাবা মা দুজনের উপরই রাগ করতে। রাগ করতে পারছে না, কারণ এরা দুজনের কেউ তার বাবা মা না, দুজনই নকল বাবা মা। রনির ক্লাসে একটি মেয়ের সৎমা আছে, নাম মিঠু। অতিরিক্ত মোটা বলে তাকে ডাকা হয় মোটা মিঠু, সংক্ষেপে মৌমি। দুজন ছেলের আছে সৎ বাবা, আর রনির আছে একজন সৎ বাবা, একজন সৎ মা। ব্যাপারটা অন্যদের কাছে অদ্ভুত লাগলেও রনির কাছে লাগে না, তার কাছে বরং ব্যাপারটা স্বাভাবিকই মনে হয়। রনির জন্মের সময় তার মা মারা গেলেন। বাচ্চা একটা শিশুকে বড় করতে হবে, রনির বাবা বিয়ে করলেন, কাজেই রনির মা হয়ে গেল সৎমা। রনি যখন ক্লাস 2তে উঠল, তখন তার বাবা জাহাজডুবি হয়ে মারা গেলেন পর্তুগালের কাছে এক সমুদ্রে। সমুদ্রটার নাম ব্লু ক্যানেল। ক্যানেল মানে খাল। একটা সমুদ্রের নাম নীল খাল কি করে হয় রনি জানে না। হয়তো তারা কোনো ভুল করেছে, করুক ভুল। মূল ঘটনা হলো রনির বাবা মারা যাবার পর রনির সৎমা বিয়ে করলেন, কাজেই রনির বাবা হয়ে গেল সৎ বাবা। এসব নিয়ে রনির দুঃখ নেই, শুধু কেউ যখন তার দিকে তাকিয়ে বলে, আহারে আসল বাবা মা কেউ নেই, দুজনই নকল, কি কষ্ট কি কষ্ট, তখন একটু রাগ রাগ লাগে। কষ্ট কোথায়? কোনো কষ্ট নেই। স্কুলে বন্ধুদের সঙ্গে যখন থাকে তখন কত ভালো লাগে। স্কুল লাইব্রেরি থেকে যখন বই নিতে যায় তখন ভালো লাগে। বাসায় ফিরে যখন টিভি দেখে তখন ভালো লাগে। পড়া শেষ করে কম্পিউটার গেমস খেলে তখনও ভালো লাগে। খারাপ লাগে কখন? সকালে নাস্তা খাবার সময় খারাপ লাগে, কারণ তখন বাবা মার কঠিন কথা শুনতে হয়। টিচাররা যখন তাকে পড়াতে আসেন তখন খারাপ লাগে। রনির 3 জন টিচার, ইংরেজি, ম্যাথ, সায়েন্স। এখন আবার আরেকজন বাড়ল, আর্ট টিচার। সে যখন রাতে ঘুমোতে যায় তখন খারাপ লাগে, কারণ একা ঘুমোতে তার খুবই ভয় লাগে। টিভিতে দেখা ভূতের ছবিগুলির কথা মনে হতে থাকে। টিভিতে দেখার সময় তত ভয়ঙ্কর লাগে না, একা ঘুমোতে যাওয়ার সময় ভয়ঙ্কর লাগে। কফিনের ডালা আপনা আপনি খুলে যাচ্ছে, একটা হাত বের হয়ে আসছে, সেই হাতে লম্বা লম্বা নখ, নখের গায়ে রক্ত লেগে আছে। বেশি ভয় লাগলে রনির চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে। তখন মনে হয় এই বুঝি কেউ এসে চাদর সরিয়ে রনির দিকে তাকিয়ে নাকি গলায় বলবে, তুই কে, বলেই কাতুকুতু দেয়া শুরু করবে। মেয়ে ভূতেরা বাচ্চাদের কাতুকুতু দিতে খুব পছন্দ করে। রাতে ঘুমোতে যাবার সময় রনির মনে হয়, আসল বাবা মা থাকলে কি করতেন? তারা নিশ্চয়ই রনিকে আলাদা ঘরে রাখতেন না, আর রাখলে খুব বেশি ভয় পেলে কেউ না কেউ তার সঙ্গে ঘুমোতে আসতেন। হয় মা আসতেন, নয় বাবা আসতেন। আসল বাবা মা দুজনের ছবি রনির স্ক্র্যাপ বুকে আছে।
রনির ছবির দিকে তাকিয়ে চিন্তা করে দুজনের কে তার সঙ্গে ঘুমোতে আসতেন। মার ছবিটা খুবই হাসি খুশি, হাসির মধ্যেই দুষ্টু দুষ্টু ভাব। হ্যাঁ, মা তো আসতই, তবে মা তার সঙ্গে থাকতে এলে সমস্যাও হতো। যেরকম দুষ্ট দুষ্ট চেহারা, নিশ্চয়ই খুব দুষ্টামি করত, তাকে ঘুমোতে দিত না, কাতুকুতু দিত, চুল টানত, ঘুমে যখন তার চোখ জড়িয়ে আসত তখনও গল্প করত। মার ছবি দেখেই মনে হয় এই মহিলা গল্প করায় ওস্তাদ। বাবার চেহারাটা আবার গম্ভীর ধরনের, চোখে চশমা, ভুরু সামান্য কুঁচকানো। গম্ভীর ধরনের মানুষ আবার ভেতরে ভেতরে হাসি খুশি হয়। হাসি খুশি ভাবটা তারা প্রকাশ করে না। বাবা নিশ্চয়ই তার সঙ্গে ঘুমোত, তবে ঘুমোবার আগে নানান উপদেশ দিত। পৃথিবীতে ভূত বলে কিছু নেই, কাজেই ভূতের ভয়ে অস্থির হওয়া কোনো কাজের কথা না। আসলে বাবারা তাদের ছেলেমেয়েদের আদর আদর গলায় উপদেশ দিতে পছন্দ করে। স্কুলে সে দেখেছে, মোটা মিঠুর বাবা মেয়েকে স্কুল থেকে নিতে এসেই উপদেশ শুরু করেন, আদর আদর গলায় উপদেশ। রনি যে এখন একেবারে একা ঘুমায় তা না, ইদ্রিস মিয়া রনির ঘরের বাইরে বিছানা পেতে ঘুমায়। তার মাথার কাছে থাকে একটা মশার কয়েল, পায়ের কাছে থাকে আরেকটা কয়েল। ইদ্রিস মিয়া সারাক্ষণ কথা বলে, দিনের বেলা তো কথা বলেই, রাতে ঘুমিয়ে ঘুমিয়েও কথা বলে। ইদ্রিস মিয়া হল রনির পাহারাদার। সে এই বাড়িতে রনির ঠিকমতো আছে কিনা, তার যত্ন হচ্ছে কিনা, রনির নকল বাবা মা তাকে অনাদর করছে কিনা এইসব লক্ষ্য করে এবং রনির দাদার কাছে রিপোর্ট করে। তাকে রাখাই হয়েছে এই কাজে। ইদ্রিস মিয়ার ভাবভঙ্গি স্পাইদের মতো। রনির সঙ্গে কথা বলার সময় গলা নিচু করে কথা বলে, যেন ষড়যন্ত্র করছে। কথা বলার ফাঁকে ফাঁকে এদিক ওদিক তাকায়। এক সময় ইদ্রিসকে ইঁদুরের মতো দেখায়, টম অ্যান্ড জেরির ইঁদুর জেরি। রনির খুব হাসি পায়, সে অনেক কষ্টে হাসি চেপে রাখে। ইদ্রিস তখন কথাও বলে ইঁদুরের মতো কিচকিচ করে। নিশ্চিন্ত থাকেন ভাইজান, সব হিসাবের মধ্যে আছে। আপনার উপর নজর খালি আমি একলা রাখতেছি না, আরও লোকজন রাখতেছে, অনেকের নজর আছে। আমার উপর এত নজর রাখার দরকার কি? আছে, দরকার আছে। বিষয় সম্পত্তির টাকা পয়সা সবই তো আপনার পিতা লিখিতভাবে দিয়া গেছেন। সেই সম্পত্তিও ৫-১০ টাকার সম্পত্তি না, কোটি কোটি টাকার সম্পত্তি। গুলশানে যে ৭ তলা দোকান, তার ভাড়াই মাসে ৩০ লাখ। বিবেচনা করেন অবস্থা। ৩০ লাখ মানে কত মিলিয়ন? মিলিয়ন ফিলিয়ন জানি না ভাইজান, এইটা জানি বেসুমার টাকা। বেসুমার 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 টাকা মানে কি? অত কিছু জানি না ভাইজান। একটা জিনিস জানি, আমার কাজ আপনারে চোখে চোখে রাখা। রাইতে যে আপনার ঘরের সামনে শুইয়া থাকি, আপনি কি ভাবেন ঘুমাই? ঘুমাই না, জাগনা থাকি, 2 চোখের পাতা ফেলি না। কিন্তু আমি যে নাক ডাকার শব্দ শুনতে পাই, এইটা কল্পনা, শিশু মনের কল্পনা। তাই আমার একটা বিষয় আছে, জাগনা অবস্থায় আমার নাক ডাকে, বড়ই আজীব। মাঝে মাঝে রনির দাদা আজগর আলী রনিকে দেখতে আসেন। এমন রাগী বুড়ো মানুষ রনি তার জীবনে দেখেনি। ধমক না দিয়ে সহজভাবে এই বুড়ো কোনো কথাই বলতে পারে না। তার গা থেকে সিগারেটের কড়া গন্ধ আসে, এত কড়া গন্ধ যে রনির বমি আসার মতো হয়। তিনি রনির সঙ্গে তুই তুই করে কথা বলেন, এটাও রনির পছন্দ না। কথা বলার সময় খামচি দেওয়ার মতো করে রনির কাঁধ ধরে রাখেন। রনির ব্যথা লাগে, তারপরেও সে কিছু বলে না। তুই কেমন আছিস? ভালো। এরা তোকে মারধর করে? কারা মারবে? আবার কারা? যাদের সঙ্গে আছিস তারা? না তো। ঠিক করে বল, চড় থাপ্পড় ধাক্কা? না। মারধর করলে বা বকা দিলে, কোনোরকম অবহেলা করলে আমাকে বলবি, কোর্টে পিটিশন করে তোর কাস্টডি নিয়ে নিব, বুঝতে পারছিস? পারছি। আমার তো ধারণা তোকে মারে, তুই ভয়ে বলছিস না।
ভয়ের কিছু নাই। খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে? হ্যাঁ। খাওয়া দাওয়ার ব্যাপারেও সাবধান। যদি দেখিস তোকে তারা গোপনে কোনো শরবত খেতে দিচ্ছে তাহলে খাবি না। নিতান্তই যদি খেতে ইচ্ছে হয় আগে ইদ্রিসকে এক চুমুক খাওয়াবি। কেন? আরে এই গাধাকে নিয়ে দেখি যন্ত্রণায় পড়লাম। বিষ খাইয়ে মেরে ফেলবে এই জন্যে। মেরে ফেলবে কেন? মেরে ফেলবে না তো কি করবে? কোলে বসিয়ে চুমু খাবে? তুই দেখি তোর বাবার মতোই বেকুব হয়েছিস। তোর বাবা ছিল বেকুব নাম্বার 1 আর তুই হলি বেকুব নাম্বার 2। বাবাকে বেকুব বলবেন না দাদাজান। বেকুবকে বেকুব বলবো না? না। এইটুকু বাচ্চা কেমন ধমক দিয়ে কথা বলে। আছাড় দিয়ে ভুড়ি গালায় দেব। তোর বাবা যখন তোর মতো ছিল সেও চ্যাটাং চ্যাটাং কথা বলতো। একদিন শূন্যে তুলে দিলাম আছাড়, মট করে পাটকাঠি ভাঙার মতো একটা শব্দ হয়েছে। তারপর দেখি কবজির নিচে হাড় ভেঙে হাত ঝুলছে। দাদাজান তুমি দুষ্ট লোক। অবশ্যই দুষ্ট লোক। এই দুনিয়ায় কোনো ভালো লোক নাই, যা আছে সবাই দুষ্ট। রনি জানে তাকে নিয়ে নানান সমস্যা আছে। কয়েকবারই তাকে কোর্টে যেতে হয়েছে। সে কার সঙ্গে থাকবে এই নিয়ে মামলা। জজ সাহেবরা একসময় তাকে জিজ্ঞাসা করেন, খোকা তুমি কোথায় যেতে চাও? রনি সবসময় বলেছে, আমি যেখানে আছি সেখানে থাকতে চাই। কেন? ওইখানে আমার কম্পিউটার আছে সেই জন্য। তুমি তোমার দাদাজানের সঙ্গে থাকতে চাও? না। না কেন? উনি খুবই রাগী, আমাকে একবার ফাজিল বলেছিলেন। তোমার যে ছোট চাচা আছে ওনার সঙ্গে থাকতে চাও না? না। উনিও কি রাগী? জানি না। তোমার এক ফুপু আছেন মেহরিনা খানম, মগবাজারে থাকেন, তার সঙ্গে থাকবে? না। কেন থাকবে না? উনি যখন কথা বলেন তখন মুখ দিয়ে থুতু বের হয়, আমার গা ভিজে যায়, খুব ঘেন্না লাগে। জজ সাহেবের দুজনের একজন হেসে ফেলতে গিয়েও ফেললেন না, গম্ভীর হয়ে বললেন, হোয়াট আ পিটি, আ ভেরি আনফর্চুনেট বয়। বড়রা এই ভুলটা সব সময় করে। তারা ভাবে ইংরেজিতে কথা বললে ছোটরা বুঝবে না। এই জজ সাহেব জানেন না যে রনি ইংরেজিতে খুব ভালো। সে গত পরীক্ষায় ইংরেজিতে A++ পেয়েছে। সে ইংরেজিতে একটি রচনা লিখেছিল। রচনার নাম মাই লাস্ট ভ্যাকেশন। সে লিখেছিল নেপাল ভ্রমণ নিয়ে। বানিয়ে লেখা, সে তো নেপাল যায়নি। রচনায় একটাও বানান ভুল ছিল না। জজ সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে থাকতে চাও থাকো, শুধু একটা ব্যাপার খেয়াল রাখবে, যেখানেই থাকো সাবধানে থাকবে। কেন? জজ সাহেবরা এই প্রশ্নের জবাব না দিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলেছেন। রনি সাবধানেই থাকে। তার স্কুল ব্যাগে একটা ম্যাকগাইভারের ছুরি আছে, টর্চ লাইট আছে, মোমবাতি আছে, নাইলনের দড়ি আছে। সাবধানী মানুষের জন্য এইসব দরকার আছে। কেউ যদি তাকে কোনো একটা অন্ধকার ঘরে আটকে রাখে, সে সেখান থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে। টুনটিন টুনটিন করে কলিং বেল বাজছে। রনি ড্রয়িং রুমে বসেছিল। কলিং বেলের শব্দ শুনে অবাক হল। যেই আসুক, দারোয়ান গেট থেকে ইন্টারকম করে আগে জানাবে কে এসেছে। শুধু 3 জনের বেলায় এই নিয়ম খাটে না। সেই 3 জন হল রনি আর তার বাবা মা। 3 জনের মধ্যে 2 জন, সে এবং মা, বাড়িতেই আছে। তাহলে কে এসেছেন? বাবা? তিনি তো চিটাগাং, সোমবার আসবেন। আজ মাত্র শুক্রবার। রনি দরজা খুলল। অপরিচিত এক লোক দাঁড়িয়ে আছে। লোকটা তার দিকে তাকিয়ে বলল, কেমন আছো রনি? রনি বলল, ভালো। অপরিচিত লোক তার নাম জানে এতে সে বিস্মিত হল না। রনি দেখেছে অনেক অপরিচিত লোকই তার নাম জানে। যাও খোকা, তোমার মাকে খবর দাও। আমি তোমার নতুন আর্ট টিচার, ইন্টারভিউ দিতে এসেছি। শুনেছি তিনি ইন্টারভিউ ছাড়া কাউকে রাখেন না। ঠিকই শুনেছেন। আসুন ভেতরে এসে বসুন। এটা তোমাদের ড্রয়িং রুম? জি। যে রুমে ড্রয়িং করা হয় না তার নাম ড্রয়িং রুম কেন বলো তো?
জানি না কেন। ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় আরাম করে বসলেন। রনি তার মাকে খবর দিতে গেল। রনির মা সালমা বানু টিচারের ইন্টারভিউ নিচ্ছেন। সব টিচারকেই ইন্টারভিউ দিতে হয়। যারা ইন্টারভিউ পাশ করতে পারে তারাই শুধু পড়াতে পারেন। নতুন এই আর্ট টিচারকে দেখেই রনির মনে হচ্ছে ইনি পাশ করতে পারবেন না। কেমন আওলা ঝাওলা, গরিব গরিব চেহারা, গাল ভাঙা। ভদ্রলোক এই বাড়িতে আসার আগে নিশ্চয়ই শেভ করেছেন। শেভ ভালো হয়নি। গালের বেশ কয়েকটা জায়গায় খাবলা খাবলা কাঁচা পাকা দাড়ি বের হয়ে আছে। হাতের নখ লম্বা। রনি লম্বা নখ দেখেই বলে দিতে পারছে 2 সপ্তাহ কাটা হয়নি। এই গরমেও গায়ে চাদর। চাদরটা এমনভাবে জড়ানো যে দেখে মনে হয় তার জ্বর এসেছে। ভদ্রলোক কথা বলা শুরু করার আগেই চাদরের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। সঙ্গে সঙ্গে সালমা বানু বললেন, এই বাড়িতে সিগারেট খেতে পারবেন না। ভদ্রলোক সঙ্গে সঙ্গে সিগারেটের প্যাকেট চাদরের নিচে লুকিয়ে ফেলে বোকার মতো দাঁত বের করে হাসতে লাগলেন। রনি তখনই বুঝে গেল এই লোকের চাকরি হবে না। তার একটু খারাপ লাগল। কোনো কারণ ছাড়াই লোকটাকে তার পছন্দ হয়েছে। সালমা বানু বললেন, আপনার নাম কি? আমার নাম মোহাব্বত আলী। এইটা আবার কেমন নাম? বাবা শখ করে রেখেছে। আপনার যদি এই নামে ডাকতে অসুবিধা হয় তাহলে মুটা বাদ দিয়ে হাব্বত আলী ডাকতে পারেন। হাব্বত আলী নামটা খারাপ না। সালমা বানু বললেন, মোহাব্বত আলী নামে তো কারো আসার কথা না। আমাকে বলা হয়েছিল আর্ট টিচারের নাম সিরাজুস সালেহীন। উনি আসতে পারবেন না। এই 1 মাস উনি খুবই ব্যস্ত। আমাকে বলেছেন 1 মাস প্রক্সি দিতে। 1 মাস পর থেকে উনি নিয়মিত আসবেন। সরি, কিছু মনে করবেন না। আপনাকে আমার পছন্দ হচ্ছে না। 1 মাস আর্ট টিচার না থাকলেও আমাদের অসুবিধা হবে না। সিরাজুস সালেহীন সাহেবের কাছে রনি আঁকা শিখবে। আমি কিন্তু ছবি খুব ভালো আঁকি। আমার নামটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না। আমি ছবি খারাপ আঁকি না। আপনি যদি মদিলিয়ানির মতো ছবিও আঁকেন তাহলেও আমি রাখব না আপনাকে। তাহলে আর কি করা? একটা চাকরির খুব দরকার ছিল। আপনি যখন মদিলিয়ানির মতো আর্টিস্টকেও রাখবেন না তখন আমি মোহাব্বত আলী কোন ছাড়? মদিলিয়ানি কে জানেন? জানি, উনার ভালো নাম আমেদো মদিলিয়ানি। ইতালির চিত্রশিল্পী এবং ভাস্কর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেশ কয়েকটি ছবি ওনার আঁকা। 1884 সনে জন্ম, মারা যান প্যারিসে 1920 সনে। ঠিক আছে, আপনি যেতে পারেন। 1 কাপ কফি খেয়ে যাই? শুধু মুখে চলে গেলে পরে আপনার নিজেরই খারাপ লাগবে। কফি খেতে খেতে আমি চট করে আপনার একটা স্কেচ করে ফেলি। স্কেচটা যদি আপনার পছন্দ হয় আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারেন। আমি খুবই খারাপ অবস্থায় আছি। 100 টাকা পেলেও আমার লাভ। স্কেচ করতে হবে না। আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। আর কফি খাওয়ানো সম্ভব না, কাজের লোকজন ব্যস্ত। আমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, তাদের ব্যস্ততা কমুক। আসলে আমার তেমন কোনো কাজকর্ম নেই। আমার জন্য এখানে বসে থাকা যায়, রাস্তায় হাঁটাহাঁটিও তাই। বরং এসি ঘরে বসে থাকাটা ভালো। লোকটার কথাবার্তায় রনি খুব মজা পাচ্ছে। সে বুঝতে পারছে না মা শেষ পর্যন্ত লোকটাকে কফি খাওয়াবে কিনা। মনে হচ্ছে খাওয়াবে না। রনি যেমন লোকটার কথাবার্তায় মজা পাচ্ছে, মা পাচ্ছে না। মা খুবই বিরক্ত হচ্ছে। আপা, আমি কি বসবো কফির জন্যে? সালমা বানু উঠে দাঁড়ালেন। আর্ট টিচার ভদ্রলোক সঙ্গে সঙ্গে খুবই আগ্রহের সঙ্গে বললেন, চিনি বেশি দিতে বলবেন। আমি 3-4 চামচ চিনি খাই। এর চেয়ে বেশি হলেও আমার অসুবিধে হয় না। ডায়াবেটিস যখন হবে তখন হবে। এখন থেকে চিনি খাওয়া ছাড়ার কোনো মানে হয় না। সালমা বানু জবাব না দিয়েই ঘর থেকে বের হয়ে গেলেন। লোকটা রনির দিকে তাকিয়ে বলল, এই ফাঁকে তোমার মার একটা ছবি এঁকে ফেলা যাক, কি বলো? ভদ্রমহিলা তো আমার উপর খুবই রেগে আছেন। ছবি দেখে যদি রাগটা কমে। রনি বলল, আপনার জন্য পেন্সিল আর কাগজ নিয়ে আসবো? কিচ্ছু আনতে হবে না, আমার চাদরের নিচে সব কিছুই থাকে। বলেই সে প্রথমে একটা পেন্সিল বের করল, তারপরই বের করল কাগজ। কাগজ কুঁচকে ভাঁজ হয়ে আছে। 2 হাত দিয়ে ঘষে ভাঁজ ঠিক করল।
চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। তারপর অতি দ্রুত ছবি এঁকে ফেলে রনির দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, দেখো তো খোকা কেমন হয়েছে। রনির মন বলছিল লোকটা খুব ভালো ছবি আঁকে। দেখা গেল আসলেই সুন্দর ছবি। রাগী মুখে রনির মা বসে আছেন। রনি বলল, ছবিটা খুব সুন্দর হয়েছে। তোমার কি মনে হয় এই ছবি দেখে আমাকে চাকরি দেবে? না, আমারও মনে হয় না। আমার চেহারাটাই তোমার মার পছন্দ হয়নি। মেয়েরা চেহারার উপর খুব গুরুত্ব দেয়। শেভ করে ভালো কাপড় চোপড় পরে আসার দরকার ছিল। আর নামটাও সমস্যা করেছে। মোহাম্মদ আলী পছন্দ করার মতো নাম না। যাই হোক, কফি খেয়ে বিদায় হই। তোমার নাম কি? আপনি তো আমার নাম জানেন। যখন দরজা খুললাম তখন বললেন, কেমন আছো রনি? রনি নাম জানি, এর মধ্যেই বদলে গেল কি না সেই জন্য জিজ্ঞেস করা। দেখো না, আমার নাম ছিল মোহাম্মদ আলী, 3 মিনিটের মধ্যে হয়ে গেল হাব্বত আলী। রনি হেসে ফেলল এবং বুঝতে পারল এই আর্ট টিচারকে তার খুবই পছন্দ হয়েছে। তোমার বুদ্ধি কেমন? ধাঁধা জিজ্ঞেস করলে পারো? মাঝে মাঝে পারি। যেসব ধাঁধা পারো তার 2-1টা বলো তো, তাহলে বুঝবো কোন ধরনের ধাঁধা পারো। কোন মাছি উড়ে না? ঘামাছি। কোন স্টেশনে গাড়ি থামে না? রেডিও স্টেশন। এইসব তো সহজ ধাঁধা। কঠিন একটা ধাঁধা জিজ্ঞাসা করি, বলো দেখি। কহেন কবি কালিদাস শৈশবের কথা, 9 লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা? পারব না। আমিও পারি না। 9 লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা কিভাবে বলবো? একটা তেঁতুল গাছে কয়টা পাতা থাকে গুণে অবশ্যই দেখা যেতে পারে, সময়সাধ্য ব্যাপার। রহিমা বুয়া কফির কাপ নিয়ে ঢুকল, সঙ্গে পিরিচের উপর 2টা বিস্কিট। রনি দেখল লোকটা খুব আগ্রহ করে বিস্কিট 2টা খেল। কিছু বিস্কিটের গুঁড়া পিরিচে পড়েছিল, আঙুল দিয়ে জড়ো করে সেগুলো মুখে দিল। কফির কাপে চুমুক দিয়ে আরামের শব্দ করল। তার মুখ ভর্তি হাসি। রহিমা বুয়া বলল, কফি খাইয়ে আম্মা আপনারে চলে যেতে বলছে। আচ্ছা, চলে যাব। আপনি এই ছবিটা ম্যাডামকে দেবেন। রহিমা বুয়া ছবি হাতে নিয়ে রনির দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনারে চলে আসতে বলছে। রনির ইচ্ছা করছে লোকটার সঙ্গে গল্প করতে। সব মানুষের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে না। এই মানুষটার সঙ্গে গল্প করতে ভালো লাগবে তা বোঝাই যাচ্ছে। মোহাম্মদ আলী কফির কাপে শব্দ করে চুমুক দিল। মা থাকলে ভুরু কুঁচকে তাকাতেন। শব্দ করে যে কোনো জিনিস খাওয়াই অভদ্রতা। রনি মানুষটার দিকে তাকিয়ে আছে। মোহাম্মদ আলী এবার তাকালেন রহিমার মার দিকে। গম্ভীর গলায় বললেন, রহিমার মা, শোনো, তোমার ম্যাডাম বলেছিল 100 টাকা দেবেন। দোতলায় উঠে মনে হয় ভুলে গেছেন। দোতলার মানুষ একতলার মানুষকে সহজেই ভুলে যায়। তুমি ওনার কাছ থেকে টাকাটা নিয়ে এসো, আমি চলে যাব। রহিমা বুয়া বিরক্ত মুখে চলে যাচ্ছে। বিড়বিড় করে আবার কি যেন বলল। রনি বুঝতে পারছে না রহিমা বুয়া এত বিরক্ত হচ্ছে কেন। এত বিরক্ত হবার মতো কিছু তো এই মানুষটা বলেনি। রনির মনে ছোট্ট একটা খটকাও লাগছে। মানুষটা রহিমা বুয়ার নাম জানল কিভাবে? এত সহজভাবে বলেছে যেন রহিমা বুয়াকে সে অনেক দিন থেকে চেনে। রনি মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি কি ডাকব? কিচ্ছু ডাকতে হবে না। আমি যদি তোমার আর্ট টিচার হতাম তাহলে স্যার ডাকতে বলতাম। রনি বলল, আপনি রহিমা বুয়ার নাম জানলেন কিভাবে? মোহাম্মদ আলী হেসে ফেলে বললেন, তুমি নিশ্চয়ই ভাবছ আমার সুপারম্যানদের মতো ক্ষমতা টমতা আছে। এসবের কোনো কারবারই আমার নেই। আমি তোমাদের গেটের দারোয়ানের কাছে সবার নাম জেনে নিয়েছি। কেন? বলা তো যায় না কখন কোন কাজে লাগে। কাজে তো লাগলো, রহিমা বুয়াকে ডাকতে পারলাম। ভালো কথা। তোমার মা টাকা পাঠাতে দেরি করছে কেন? দেবে না নাকি? একবার যখন বলেছে তখন দেবে। তাহলে অপেক্ষা করি, কি বলো? হ্যাঁ। টিভিটা ছাড়ো তো, বসে বসে টিভি দেখি।
এখন টিভি ছাড়লে মা রাগ করবে। রাগ করলে থাক। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। রহিমা বুয়া টাকা নিয়ে দোতলা থেকে নামল। মোহাব্বত আলী টাকাটা ব্যাগে রেখে উঠে দাঁড়ালেন। রনির দিকে তাকিয়ে বললেন, আসি? রনির খুব ইচ্ছা করছে বলে আবার আসবেন। শেষ পর্যন্ত বলল না। মানুষটাকে আবার দেখলে মা অবশ্যই রাগ করবেন। মা রাগ করলে বাবা রাগ করবেন। সে কাউকেই রাগাতে চায় না। রনির স্কুল দুপুর 2টায় ছুটি হয়। আজ ছুটি হয়ে গেল 11টায়। স্কুলের একজন টিচার মিস নাজমা মারা গেছেন, এই জন্যই ছুটি। মিস নাজমা রনিদের জিওগ্রাফি ম্যাডাম ছিলেন। ক্লাসে সবসময় গম্ভীর হয়ে থাকতেন। ছাত্রদের কেউ কোনো শব্দ করলেই ভুরু কুঁচকে বলতেন, আই হিয়ার সাম নয়েজ। এতেই সবাই চুপ। মিস নাজমা কোনোদিন কাউকে বকা দিতেন না, কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলতেন না। তারপরেও সবাই তার ভয়ে অস্থির। ক্লাসের কারোর সঙ্গে যখন কথা বলতেন তখন গম্ভীর গলায় একটা মজা করতেন। নামের সঙ্গে মিল দিয়ে 4-5টা শব্দ বলতেন। যেমন রনিকে বলতেন রনি, কনি, মনি, লানি। আবার পুতুলকে বলতেন পুতুল, তুতুল, লতুল, তুতুল, লতুল। রনি একবার সাহস করে নাজমা ম্যাডামকে বলেছিল, মিস আপনি আমাদের এইভাবে ডাকেন কেন? নাজমা ম্যাডাম বলেছিলেন, এইভাবে ডাকার পেছনে আমার সুন্দর একটা কারণ আছে। তোমরা যেদিন এই ক্লাস থেকে পাশ করে উপরের ক্লাসে যাবে সেদিন কারণটা বলবো, তোমাদের মজা লাগবে। কারণটা না জানিয়ে ম্যাডাম মারা গেলেন। কোনো দিনই আর কারণটা জানা যাবে না। রনিদের ক্লাস টিচার মিস দিলশাদ করুণ মুখ করে বললেন, তোমরা ক্লাসে চুপচাপ বসে থাকো, হইচই করবে না। প্লেগ্রাউন্ডে যেতে পারো, তবে খেলাধুলা করবে না। তোমাদের একজন টিচার মারা গেছেন, এই সময় কি আনন্দ করা উচিত? তোমাদের সবার বাড়িতে ফোন করা হবে যাতে তোমার গার্জিয়ানরা এসে তোমাদের নিয়ে যায়। ঠিক আছে লিটল এঞ্জেলস? মিস দিলশাদ সবার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলেন। তিনি সবার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন। তবু তাকে কেউ পছন্দ করে না। রনিদের ক্লাসের একটি মেয়ে লুতোপা খুব ভালো ম্যাথ জানে, ম্যাথে সবসময় 100তে 100 পায়। সবাই তাকে ডাকে লুতোপাইন। আইনস্টাইনের নামের সঙ্গে মিল করে লুতোপাইন। লুতোপাইন বলল, নাজমা ম্যাডাম কিভাবে মারা গেছেন? দিলশাদ মিস বললেন, কিভাবে মারা গেছেন সেটা বড়দের ব্যাপার। তোমরা ছোটরা এইসব নিয়ে মোটেও মাথা ঘামাবে না, ঠিক আছে মেয়ে? লুতোপাইন বলল, আমার জানতে ইচ্ছা করছে। লিটল এঞ্জেল, একবার তো বলেছি কিছু ব্যাপার বড়রা জানবে আর কিছু জানবে ছোটরা। এই নিয়ে আর কোনো প্রশ্ন না। নাজমা ম্যাডাম কিভাবে মারা গেছেন কিছুক্ষণের মধ্যেই সেটা সবাই জেনে গেল। স্কুলের দারোয়ান আয়া বলাবলি করছে সবাই। উনি মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। রিকশা করে যাচ্ছিলেন, পেছন থেকে একটা প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। রনির অসম্ভব মন খারাপ হলো, কান্না পেতে লাগল। ক্লাসের এতগুলো ছেলেমেয়ের সামনে কেঁদে ফেলা খুব খারাপ। সে চেষ্টা করতে লাগলো যেন না কাঁদে। সে ঠোঁট কামড়ে ধরে ক্লাস ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল। চোখের পাতা ফেলল না। এতে চোখে যে পানি জমে আছে তা শুকিয়ে যাবার কথা। রনির পাশেই বসেছে লুতোপাইন। লুতোপাইন অবাক হয়ে বলল, কি দেখো? রনি বলল, ফ্যান দেখি। ফ্যান কেন দেখো? এমনি দেখি। লুতোপাইনও রনির মতো ফ্যানের দিকে তাকিয়ে রইল। লুতোপাইন খুব ভালো মেয়ে, কিন্তু তার কিছু খারাপ অভ্যাস আছে। রনি যা করবে সেও তাই করবে। এখন যদি রনি চোখ নামিয়ে জানালা দিয়ে তাকায়, লুতোপাইনও জানালা দিয়ে তাকাবে। রনিদের ক্লাসে কে কোথায় বসবে সব ঠিক করা। যদি ঠিক করা না থাকতো তাহলে অবশ্যই রনি অন্য কোথাও বসত, লুতোপাইনের পাশে বসত না। লুতোপাইন বলল, তুমি কাঁদছ কেন? রনি বলল, কাঁদছি না তো। তোমার চোখে পানি। তোমার কি মিস নাজমা ম্যাডামের জন্য খারাপ লাগছে? রনি বলল, খারাপ লাগছে কেন? জানি না। লুতোপাইন বলল,
আমি জানি ম্যাডাম আমাদের সবার নাম দিয়ে ছড়া বানাতেন। কেন বানাতেন সেটা তিনি বলবেন বলেছিলেন। এই জন্য তোমার খারাপ লাগছে। কারণ তিনি তো আর বলতে পারবেন না। রনি বলল, আমার সঙ্গে এত কথা বলবে না, আমার ভালো লাগে না। লুতোপাইন বলল, আচ্ছা আর কথা বলবো না। রনি বলল, এইভাবে আমার দিকে তাকিয়েও থাকবে না। কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। ঠিক আছে। গার্জিয়ানরা আসতে শুরু করেছেন। একে একে ছেলেমেয়েরা সবাই চলে যাচ্ছে। ক্লাসরুম ফাঁকা। এখন ক্লাসে আছে শুধু রনি আর লুতোপাইন। বাকিরা প্লেগ্রাউন্ডে খেলছে, ধরাধরি খেলা। একজন বলবে, ধর আমাকে ধরো, অমনি বাকি সবাই তাকে ধরার জন্য তার পেছনে পেছনে ছুটতে থাকবে। ক্লাস টিচার আজকে খেলতে নিষেধ করেছেন, তারপরও সবাই খেলছে। রনি উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে লুতোপাইনও উঠে দাঁড়ালো। রনি জানে এখন যদি সে প্লেগ্রাউন্ডে যায়, লুতোপাইনও তাই করবে। মেয়েটার এমন নকল করা অভ্যেস, সবসময় রনিকে নকল করবে। 12টা বাজার আগেই স্কুল খালি। রনি শুধু একা বসে আছে, তাকে কেউ নিতে আসেনি। রনিকে কেউ নিতে আসেনি বলে তাদের ক্লাস টিচারও বাসায় যেতে পারছেন না। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি খুবই বিরক্ত, যদিও মুখ হাসি হাসি করে রেখেছেন। রনি প্লেগ্রাউন্ডে একটা কাঠগোলাপ গাছের নিচে বসেছিল। দিলশাদ মিস তার কাছে এসে মিষ্টি গলায় বললেন, ব্যাপার কি বলো তো, তোমাদের বাসায় কেউ টেলিফোন ধরছে না কেন? রনি বলল, ম্যাডাম আমি তো জানি না। তোমার বাবার অফিসের নাম্বার জানো? জি না। জানো না কেন? গুরুত্বপূর্ণ নাম্বার মনে রাখবে না? তোমার একার জন্য আমাকে 2টা পর্যন্ত বসে থাকতে হবে, এটা কেমন কথা? এখন দিলশাদ ম্যাডামের রাগ টের পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে তিনি এখনই রনিকে ধমক দেবেন। রনির ভয় ভয় করছে, কান্না কান্নাও পাচ্ছে। রনি বলল, আপনি চলে যান ম্যাডাম। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তোমাকে জ্ঞান দিতে হবে না। ফাজিল ছেলে। রনি বুঝতে পারছে না ম্যাডাম তাকে কেন ধমকাচ্ছেন। তাদের বাসায় কেউ টেলিফোন ধরছে না, সেটা তো বাসার সমস্যা। ম্যাডাম যেভাবে হনহন করে এসেছিলেন, ঠিক সেইভাবে হনহন করে চলে গেলেন। 15 মিনিট পর আবার উপস্থিত হলেন। আগের মতোই রাগি রাগি গলায় বললেন, তোমাদের কোনো আত্মীয় স্বজনের টেলিফোন নাম্বার জানা আছে? জানা থাকলে বলো, তাদের কাউকে টেলিফোন করে বলি তোমাকে নিয়ে যেতে। জানা নেই ম্যাডাম। তুমি তো দেখছি গাধা ছেলে, গাছতলায় বসে থাকবে না, যাও ক্লাসে গিয়ে বসো। রনি ক্লাসে গিয়ে বসল। সে কতক্ষণ বসে থাকলো নিজেই জানে না, মনে হয় অনেকক্ষণ। একা একা বসে থাকতে কি যে খারাপ লাগে। এর মধ্যে কয়েকবার দিলশাদ ম্যাডাম জানালা দিয়ে তাকে দেখে গেলেন। প্রতিবারই এমন ভাব করলেন যেন রনি খুব খারাপ একটা ছেলে, দুষ্টামি করেছে বলে তাকে ডিটেনশন দেয়া হয়েছে, অথচ সে তো কোনো দোষই করেনি। রনি ঠিক করে ফেলল সে ক্লাস থেকে পালিয়ে যাবে। প্রথমে যাবে প্লেগ্রাউন্ডে, সেখানে কাঠগোলাপ গাছটায় উঠবে। এই গাছ থেকে স্কুলের ছাদে যাওয়া যায়। বড় ক্লাসের কোনো কোনো ছেলে এই কাজটা করে। ছাদে গিয়ে সে যদি বসে থাকে তাহলে ম্যাডাম তাকে খুঁজে পাবেন না। রনি যখন সব ঠিক করে ক্লাস থেকে বের হতে যাবে, তখন দিলশাদ ম্যাডাম ক্লাসে ঢুকে হাসি হাসি মুখে বললেন, যাও তোমাকে নিতে এসেছে। রনি বলল, কে এসেছে? তোমার এক রিলেটিভ, নাম হাব্বত আলী। রনি একবার ভাবল, বলে, হাব্বত আলী নামে আমার কোনো আত্মীয় নেই। হাব্বত আলীর সঙ্গে আমার মাত্র একদিন কথা হয়েছে। স্কুলের নিয়ম, অপরিচিত কারো সঙ্গে ছাত্রছাত্রীদের যেতে দেওয়া হয় না। রনি এসব কিছুই বলল না। কিছু বললেও ম্যাডাম রেগে যাবেন, তাকে রাগিয়ে দেবার কোনো অর্থ হয় না। রনি বলল, ম্যাডাম যাই। ম্যাডাম মধুর গলায় বললেন, গুড বাই লিটল অ্যাঞ্জেল। এই ম্যাডাম কথায় কথায় ছেলেমেয়েদের লিটল অ্যাঞ্জেল বলেন, কিন্তু কাউকেই দেখতে পারেন না। রনির ইচ্ছে করছে ম্যাডামের দিকে তাকিয়ে বলে, গুড বাই আগলি উইচ। সে তা বলল না। ম্যাডামদের সঙ্গে বেয়াদবি করা যায় না,
তাছাড়া দিলশাদ ম্যাডাম মোটেই আগলি নন, তিনি খুবই রূপবতী। হাব্বত আলী হুড খোলা রিকশার সিটে পা তুলে আয়েশ করে বসেছিলেন। এখন বৈশাখ মাস, বেশ গরম। এই গরমে তার গায়ে কালো রঙের কম্বল জাতীয় চাদর। চাদর যে শুধু তিনি গায়ে দিয়ে রেখেছেন তাই না, মাথাও ঢেকে রেখেছেন। চাদরের ভেতর থেকে তার উজ্জ্বল চোখ দেখা যাচ্ছে। তিনি রনিকে দেখতে পেয়ে আনন্দিত গলায় ডাকলেন, হ্যালো হ্যালো। রনি তার দিকে এগিয়ে গেল। রিকশায় কখনো চড়েছ রনি? রনি হ্যাঁ বা না কিছুই বলল না। সে বুঝতে পারছে না অপরিচিত এই মানুষটার সঙ্গে রিকশায় ওঠা ঠিক হবে কিনা। মনে হয় ঠিক হবে না। হাব্বত আলী হাত বাড়িয়ে তাকে টেনে তুললেন। রনির দিকে তাকিয়ে বললেন, মন খারাপ নাকি? বেশি? মন খারাপ থাকলে মন ভালো করার একটা প্রেসক্রিপশন আমার কাছে আছে। প্রেসক্রিপশন দেব? রনি বলল, আগে বলুন আপনি আমাকে কেন নিতে এসেছেন? কিভাবে বুঝলেন আমাকে নিতে কেউ আসেনি? হাব্বত আলী বললেন, তোমার কাছে কি মনে হচ্ছে আমি সুপারম্যান টাইপের কেউ? আমার অনেক পাওয়ার, আর সেই পাওয়ার থেকে বুঝে ফেলেছি রনি নামের বাচ্চা একটা ছেলেকে কেউ নিতে আসছে না। বেচারা একা একা মন খারাপ করে বসে আছে। তার মিস অকারণে তাকে ধমকাচ্ছে, বেচারাকে উদ্ধার করতে হবে, এরকম মনে হচ্ছে? সেরকম কিছুই না। তাহলে? আমি খুবই সাধারণ, আমার কোনো ক্ষমতা নেই। ঘটনা হচ্ছে কি, আমি তোমাদের স্কুলের অফিস ঘরে বসেছিলাম। সেখান থেকেই শুনলাম তোমাদের স্কুলের এক ম্যাডাম কিছুক্ষণ পরপর কোন এক বাসায় টেলিফোন করছে। কেউ টেলিফোন ধরছে না বলে তিনি খুবই রাগারাগি করছেন। একবার বললেন চাপকে রনি ছেলেটার পিঠের চামড়া তুলে দেওয়া দরকার। তখন রনি ছেলেটার জন্য আমার খুব মন খারাপ হলো। ভাবলাম ছেলেটাকে একটু সাহায্য করি। যদিও তখনও জানতাম না তুমি রনি, আর তোমার সঙ্গে আমার পরিচয় আছে। আপনি আমাদের স্কুলে কেন এসেছিলেন? তোমাদের একজন আর্ট টিচার দরকার। আমি আর্ট টিচারের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তোমাদের হেডমিস্ট্রেস ইন্টারভিউ নিলেন। আপনার চাকরি হয়েছে? আগামী সপ্তাহে জয়েন করব। তোমাদের আর্ট ক্লাস আছে না? আছে, বুধবারে আর্ট ক্লাস। তাহলে বুধবারে তোমার সঙ্গে আবার দেখা হবে। তোমার মন খারাপ ভাবটা কি কমেছে না এখনো আছে? এখনো আছে, তবে আগের চেয়ে একটু কম। মন ভালো করার কৌশলটা শিখিয়ে দেব? দিন। হাব্বত আলী গম্ভীর গলায় বললেন, যে বিষয় নিয়ে তোমার মন খারাপ সেই বিষয়টা নিয়ে ভাববে। ভাবতে ভাবতে মুখ দিয়ে শব্দ করবে, খোঁত। শব্দটা করার সঙ্গে সঙ্গে যে বিষয় নিয়ে মন খারাপ সেই বিষয়টা পুরো এলোমেলো হয়ে যাবে। দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। রনি অবাক হয়ে বলল, খোঁত বললেই হবে? হাব্বত আলী গম্ভীর গলায় বললেন, শুধু ঘোঁত বললেই হবে না, যে বিষয় নিয়ে তোমার মন খারাপ সেই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে বলতে হবে। দেখবে চেষ্টা করে? চেষ্টা করো। কি নিয়ে মন খারাপ সেটা ভাবো, চোখ বন্ধ করে ভাবো। এই তো ঠিক আছে, এখন বলো খোঁত। শব্দ করে বলো, মিনমিন করে না। রনি শব্দ করে বলল খোঁত, বলেই সে হেসে ফেলল। আশ্চর্য ব্যাপার, তার মন খারাপ ভাব একেবারেই নেই। এখন খুবই আনন্দ লাগছে। হাব্বত আলী বললেন, মন খারাপ ভাব দূর হয়েছে? রনি বলল, হ্যাঁ। এই চিকিৎসাটার নাম হলো ঘোত চিকিৎসা। চিকিৎসাটা ভালো না? হ্যাঁ ভালো। এর চেয়েও ভালো চিকিৎসা আছে। সেই চিকিৎসায় ঘোঁতটা উল্টো করে বলতে হয়। তবে এই শব্দটা উল্টো করে বলা বেশ কঠিন বলে বেশিরভাগ মানুষই চিকিৎসা নিতে পারে না। রনি বলল, আপনি কি ঘোঁত উল্টো করে বলতে পারেন? অবশ্যই পারি, বলবো? বলুন। হাব্বত আলী শব্দ করে বললেন, ঘো। রনির খুবই মজা লাগছে, শব্দটা শুনতেই মজা লাগছে। হাব্বত আলী বললেন, শুরুতে খণ্ড তো আছে তো, খণ্ডতর উচ্চারণ কঠিন বলে বেশিরভাগ মানুষ পারে না। ঘোঁত উল্টো করে বলতে বললে সবাই বলে তঘো।
তঘ আর তঘ এক না। রনি আগ্রহের সঙ্গে বলল, আমাকে শিখিয়ে দেবেন? চেষ্টা করে দেখতে পারি, তবে পারবো কিনা জানি না। এখন বলো, তোমাকে কি সরাসরি বাসায় নিয়ে যাব নাকি রিকশায় করে কিছুক্ষণ ঘুরবে? কিছুক্ষণ ঘুরব। চলন্ত রিকশায় চোখ বন্ধ করে থাকলে কি হয় জানো? জানি না। চলন্ত রিকশায় চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলে মনে হয় তুমি শূন্যে ভাসছ। এরকম কেন মনে হয়? আমি জানি না কেন মনে হয়। পরীক্ষা করে দেখো সত্যি মনে হয় কিনা। রনির চোখ বন্ধ করল। কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই তার সত্যি সত্যি মনে হচ্ছে সে শূন্যে ভেসে আছে, ভাসতে ভাসতে যাচ্ছে। সে ভয় পেয়ে চোখ মেলে ফেলল। হাব্বত আলী বললেন, আমার যখন শূন্যে ভাসতে ইচ্ছে করে তখন আমি সারাদিনের জন্য রিকশা ভাড়া করে রিকশায় উঠি, চোখ বন্ধ করে বসে থাকি। অতি অল্প টাকায় আকাশ ভ্রমণ হয়, মজা না? হাব্বত আলী বললেন, তোমাকে একটা জরুরি খবর দিতে ভুলে গেলাম। জরুরি খবরটা কি? ভালো খবর। এই খবর আগে ভাগে দিলে ওই ঘোঁচ চিকিৎসা ছাড়াই তোমার মন ভালো হয়ে যেত। খবরটা বলুন। অনুমান করো তো দেখি, তোমার অনুমান শক্তি দেখি। এই ছড়াটা জানো না? দেখি তোর অনুমান, হনুমান হনুমান। রনি বিরক্ত হয়ে বলল, আপনি পেঁচাচ্ছেন কেন? খবরটা বলুন। ওই যে তোমাদের নাজমা মিস, তিনি তো মারা যাননি, বেঁচে আছেন। কে বলল আপনাকে? আমি স্কুলে থাকতে থাকতেই হাসপাতাল থেকে খবর এসেছে উনি আহত, জ্ঞান নেই, তবে মারা যাননি। ঠিকমতো চিকিৎসা হলে বেঁচেও যেতে পারেন। অবস্থাটা দেখো, মারা যায়নি, এদিকে স্কুল ছুটি দিয়ে বসে আছে। রনি বলল, এরকম বৃষ্টি করে হাসবেন না তো। বলে সে নিজেও হাসতে শুরু করল। হাব্বত আলী হাসতে হাসতে একবার বললেন, খোদ। রনি বলল, খোদ বললেন কেন? হাব্বত আলী বললেন, খুব আনন্দের মধ্যে ঘোঁত বললে আনন্দ নষ্ট হয়ে যায় কিনা পরীক্ষা করলাম। নষ্ট হয় না? নষ্ট হয় না, বরং বাড়ে। তুমি করে দেখো। রনি কয়েকবার ঘোঁত করল। যত করে আনন্দ তত বাড়ে। রিকশা শহরের বাইরে অনেক দূর চলে গিয়েছিল। রনি বলল, বাসায় যাব। হাব্বত আলী রনিকে তাদের বাসার সামনে গেটে নামিয়ে দিয়ে চলে গেলেন। যদিও মানুষটাকে এভাবে ছেড়ে দিতে তার ইচ্ছা করছিল না, তার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করতে ইচ্ছা করছিল। ইচ্ছা করলেই তো আর করা যায় না। তার খুব ইচ্ছা করে স্কুলের কাঠগোলাপ গাছ বেয়ে ছাদে উঠতে, তা সে করতে পারে না। তার একা একা রাস্তায় হাঁটতে ইচ্ছা করে, তাও সে করতে পারে না। তাকে করতে হয় সব অনিচ্ছার কাজ। যেমন সকালে এক গ্লাস দুধ খেতে হয়, ঠিক রাত 10টায় ঘুমোতে যেতে হয়। কার্টুন চ্যানেলে রাত 10টায় এমন সুন্দর একটা কার্টুন হয়, এই কার্টুনটা সে কোনোদিনই দেখতে পারে না। স্কুল থেকে ফিরে রনি কি করবে না করবে সব আগেই ঠিক করা। যেমন সে গোসল করবে, গোসলের আগে ইদ্রিস মিয়া তার গায়ে তেল মাখিয়ে দেবে। বিদেশ থেকে আনা হার্বাল কি যেন তেল, গাঢ় সবুজ রং, খুবই কুৎসিত গন্ধ। গোসলের পর ভাত খাওয়া। ভাত খাওয়ার আগে খেতে হবে 1 বাটি সবজি, অতি জঘন্য। ভাত খাওয়ার পর 1 ঘন্টা বিশ্রাম। তবে এই সময় সে টিভি দেখতে পারবে না। পাঠ্য বইয়ের বাইরের বই পড়তে পারবে। কোন বই পড়বে তাও কিন্তু ঠিক করা। রনির বাবা ঠিক করে দেন। তিনি নিজেই বই নিয়ে আসেন, সব জ্ঞানের বই। ইনসেক্ট ওয়ার্ল্ড, মাউন্টেন ক্লাইম্বিং, পোলার এক্সপেডিশন, অতি জঘন্য। বই পড়ার টাইম শেষ হলেই হুজুর আসবেন। তিনি শেখাবেন কোরআন শরীফ পড়া, আলিফ জবর আ, বে জবর বা। উনি চলে যাবার পর আসবেন ইংরেজি স্যার। সন্ধ্যার আগে আগে খেলাধুলার জন্য 1 ঘন্টা ছুটি পাওয়া যাবে। খেলতে হবে ছাদে গিয়ে। তাদের বাড়ির ছাদটা নেট দিয়ে ঘেরা। বাস্কেটবল খেলার রিং বসানো আছে, পিংপং খেলার টেবিল আছে। একা একা রনি কি খেলবে? আজ হাব্বত আলী সাহেবের সঙ্গে স্কুল থেকে ফেরার পর তার রুটিনের ওলটপালট হয়ে গেল। সে সরাসরি নিজের ঘরে ঢুকে স্কুলের কাপড় না ছেড়েই ঘুমোতে গেল এবং ঘুমিয়েও পড়ল।
ইদ্রিস মিয়া খুব চিন্তিত হয়ে কয়েকবার তার খোঁজ নিয়ে গেল। কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখল। রনির মা বাইরে থেকে টেলিফোন করলেন। ইদ্রিস তাকে জানালো, ভাইজান স্কুল থেকে সেই ঘুমাইতেছে, মনে হয় শরীর ভালো না। জ্বর নাকি? কপালে হাত দিয়ে দেখো তো। জ্বর নাই, শরীর ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, আমি ঘন্টা 2-এর মধ্যে আসবো, তখন দেখব। দুপুরে খানা খায় নাই, আমি এসে খাওয়াবো। ভয়ের চোটে ইদ্রিস আসল কথাটা বলতে পারল না। আসল কথা হলো, ভাইজানা স্কুল থেকে একা একা চলে এসেছে, গাড়ি তাকে আনতে গিয়ে ফিরে এসেছে। রনি বিকাল পর্যন্ত ঘুমালো। ইদ্রিস মেয়ে তাকে ডেকে তুলল। তার টেলিফোন এসেছে, খুব নাকি জরুরি টেলিফোন। রনি টেলিফোন ধরল। অবাক হয়েই টেলিফোন ধরল। তাকে কেউ টেলিফোন করে না। মাঝে মাঝে তার প্রাইভেট টিচাররা টেলিফোন করেন, আজ আসবেন না কিংবা পরশু আসতে পারবেন না এইসব জানানোর জন্য। এখন সেটাও বন্ধ। রনির মা টিচারদের বলে দিয়েছেন, এই জাতীয় টেলিফোন রনিকে করার কিছু নেই, তাকে করতে হবে। তাহলে টেলিফোনটা কে করেছে? হাব্বত আলী? রনি টেলিফোন ধরতেই ওপাশ থেকে মিষ্টি গলায় কেউ একজন বলল, রনি, কনি, মনি, লানি। মিস নাজমা ম্যাডাম যেরকম করে বলতেন অবিকল সেই রকম করে বলল। তবে নাজমা ম্যাডাম টেলিফোন করেননি, অন্য কেউ করেছে। রনি বলল, হ্যালো, কে? আমি লুতপা। তুমি আমার টেলিফোন নাম্বার কোথায় পেয়েছ? স্কুল থেকে নিয়েছি। কেন নিয়েছ? তুমি রাগ করছো কেন? রনি বলল, কেউ টেলিফোন করলে আমার ভালো লাগে না। লুতপা বলল, আমার খুব মন খারাপ, এই জন্যই তোমাকে টেলিফোন করেছি। মন খারাপ কেন? মিস নাজমা ম্যাডাম আমাদের নামের সঙ্গে মিলিয়ে যা রাইম বলতেন তার অর্থ বের করেছি, তারপর থেকেই আমার মন খারাপ। রনি বলল, কি অর্থ বের করেছ? মিস তোমাকে কি বলে ডাকতেন? রনি, কনি, মনি, লানি। কনি, মনি, লানি এর প্রথম অক্ষরগুলো মিলে কি হয়? কমলা হয় না? ম্যাডাম তোমাকে কমলা ডাকতেন, তোমার গায়ের রং টুকটুকে কমলার মতো, ওই জন্য কমলা ডাকতেন। ও আচ্ছা। পুতুলকে কি ডাকতেন মনে আছে? পুতুলকে ডাকতেন পুতুল, তুতুল, লতুল, তুতুল, লতুল। প্রথম অক্ষরগুলো নিলে কি হয়? তুলতুল হয় না? পুতুলকে দেখলেই মনে হয় না গা তুলতুল করছে? হ্যাঁ, মনে হয়। আর আমাকে ডাকতেন লুতপা, মতপা, অতপা, নাতপা। এর মানে কি? রনি বলল, ময়না। লুতপা বলল, আমার খুব বুদ্ধি, তাই না? রনি বলল, হ্যাঁ। লুতপা বলল, আমার বাবা আমাকে কি ডাকে জানো? রনি বলল, জানতে চাই না। লুতপা বলল, এমন করো কেন, শোনো না, আমার বাবা আমাকে ডাকে বুদ্ধি রানী। লুতপা, শোনো, তুমি আর কোনোদিন আমাকে টেলিফোন করবে না। কেন? আমার ভালো লাগে না। আরেকটা কথা, মিস নাজমা ম্যাডাম মারা যাননি, বেঁচে আছেন। কে বলেছে? যেই বলুক, ঘটনা সত্যি। এইটুকু বলেই সে টেলিফোন রেখে দিল। অবশ্য টেলিফোনটা রাখার পর তার একটু মন খারাপ হলো। এমন খারাপ ব্যবহার না করলেই হতো। তার ইচ্ছা করতে লাগলো লুতপাকে টেলিফোন করে সরি বলতে, কিন্তু সে তো তার টেলিফোন নাম্বার জানে না। রনি ঠিক করল, আগামীকাল যখন স্কুলে যাবে তখন সে সরি বলবে, কিংবা একটা ফরগিভ মি কার্ড দেবে। কম্পিউটারে সুন্দর সুন্দর কার্ড সে নিজেই তৈরি করতে পারে। লুতপার কার্ডে একটা ছেলের ছবি থাকবে, ছেলেটির চোখে পানি, নিচে লেখা থাকবে, ফরগিভ মি প্লিজ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা ছেলেটা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।